আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার জমানায় আমার মনে হতো যে চীনের সঙ্গে বাংলাদেশের একটা কৌশলগত সম্পর্ক হওয়া উচিত। চীনের সঙ্গে আমার ব্যক্তিগত আমার যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পর্ক দীর্ঘদিনের। আমি ১৯৯১ সনে ব্যবসা বাণিজ্য শুরু করি এবং জীবনে প্রথম যে বিদেশে গিয়েছিলাম সেটা ছিল প্রথমে ভারত, এরপর সিঙ্গাপুর, তারপরে আমি চীনে যাওয়া শুরু করি হংকং দিয়ে। এবং আমার সেই যে ২০১৮ সন পর্যন্ত টানা ১৮ বছর, আরও ১০ বছর, ২৮ বছর, এই 28 ইয়ার্স যে আমি যে কতবার চীনে গেছি সেই তার কোনো হিসাব আমি নিজেই বলতে পারবো না। এবং চীনের মানচিত্রের বলতে গেলে বিশাল অংশ, বড় বড় শহর প্রদেশগুলো সবই আমি ভ্রমণ করেছি। যত বন্দর নগরী রয়েছে, সমুদ্র বন্দর রয়েছে, রাজধানী থেকে শুরু করে সব কিছু, এবং তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক বলতে গেলে মুখস্থ। ফলে চীনের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল যে এই জাতিটি খুব দ্রুত উন্নয়ন করতে পারে। যেমন ধরুন, একটা শহরে গেলাম, সাংহাইতে, গুয়াংজোতে, তাইজোতে, বা নানকিংয়ে, নানজিংয়ে, এরকম অসংখ্য শহর। তো পরবর্তী ৩ মাস পরে যখন আমি আবার গেলাম, তো দেখা গেল শহরকে চেনা যাচ্ছে না। এই ৩ মাসের মধ্যে তারা অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে, অকল্পনীয়। ২ নম্বর হলো যে একটা সরকারি সফরে আমি চীন দেশে গিয়েছিলাম, প্রায় ১৫ দিন আমি ছিলাম যখন আওয়ামী লীগ জমানাতে। তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিল এবং তখন অনেকগুলো তাদের যে ইতিহাস, কৃষ্টি, কালচার, যে জিনিসগুলো আমি দেখার সুযোগ পেয়েছিলাম, যেটা ব্যবসায়ী হিসেবে হয়তো আমার কোনো দিন হতো না। তখন আমাকে একটা বই আমি কিনেছিলাম সেখান থেকে, দ্য গ্লোরিয়াস 5000 ইয়ার্স অফ চায়না, এই শিরোনামে একটা বই আমি নিয়ে আসছিলাম। সেই বইটা, তো সেখানে সম্রাট শি হুয়ানটি থেকে শুরু করে চীনের যে ৫,০০০ বছরের ইতিহাসে তাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মিলিটারি এবং স্থাপত্যবিদ্যায়, প্রায় সব কিছুই সেই বইতে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে, যা আমাকে রীতিমতো পাগল করে তুলেছে। এরপরে দর্শন শাস্ত্রে তাদের যে ফিলসফি, সেই ফিলসফিতে মাস্টার সানঝু, তারপর কনফুসিয়াস এবং তাওঝু, এই যে কজন দার্শনিক, আর আধুনিককালে মাও সেতুং কিংবা দেও জিয়াংপিং, তাদের কথা বাদ দিলাম। কিন্তু অতীতে যারা, যে সময় একেবারে আলেকজান্ডারের যুগে বা তারও আগে সক্রেটিসের যুগে চীনের যে চিকিৎসা বিজ্ঞান গড়ে উঠেছিল, যে ফিলসফি গড়ে উঠেছিল, যা আমাকে রীতিমতো এখন পর্যন্ত পাগল করে দেয়। এবং আল্লাহ রাসূলের যে একটা হাদিস আছে যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীনে যাও। চীনের আসলেই সেই জিনিসগুলো রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে চীন ঐতিহাসিকভাবে কখনোই সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেনি, কখনো না। জাপান সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে অনেক অপকর্ম করেছে। তারা থাইল্যান্ড, মায়ানমার এবং ভারত পর্যন্ত চলে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। চীনে তারা যে তাণ্ডব চালিয়েছে, চীনে গেলে বুঝতে পারবেন। তারা কোরিয়াতে যে তাণ্ডব চালিয়েছে। তো এভাবে আসলে বিশ্বের সব জাতিগোষ্ঠী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তলোয়ার দিয়ে পৃথিবী তছতছ করেছে। একমাত্র চীন, তারা তাদের এই ভূখণ্ডের বাইরে কখনো বের হননি। কেবলমাত্র ভারতবর্ষে তাদের একজন বংশধর এখানে এসেছিলেন, এসে তিনি খুবই জনপ্রিয় হয়ে গেছিলেন এবং এখানে চালুক্য বংশ বলা হয়। তারা সেই ভারতবর্ষে একটা সুদীর্ঘ সময় ধরে, না ঠিক এটা চালুক্য বংশ নয়, চালুক্য বংশ ছিল দক্ষিণ ভারতে রাজেন্দ্র। তো চালুক্য বংশ নয়, উত্তর ভারতেই তাদের একটা শক্তিশালী চীনা বংশোদ্ভূত রাজবংশ ছিল, কিন্তু তারা দখল করেননি ওইরকমভাবে যেটা বলা হয়। তো এখন যে পৃথিবী যেভাবে আমেরিকা চলছে বা আরবরা যেভাবে ইতিহাসে দখল করেছে, তো আমি দেখলাম যে বাংলাদেশের যে রাজনীতি,
সেই রাজনীতিতে চীন তাদের যে ঐতিহ্য ধারাবাহিকতায় তারা আসলে এখানে মিলিটারি পাঠাবে, তারপরে অস্ত্র বিক্রি করবে, ইউরোপে আমেরিকা যেভাবে করে। ইউরোপের এমন কোনো শক্তি নাই যে শক্তিগুলো একবারের জন্য তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি হওয়ার চেষ্টা না করেছে, এরকম কোনো শক্তি নেই। সেটা ইটালি ধরেন বা প্রাচীন রোম ধরেন, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ডাচ, ডেনমার্ক, সব রাষ্ট্র, স্পেন, সবাই চেষ্টা করেছে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্য। একমাত্র চীন তার ভূখণ্ডের বাইরে কখনো যায়নি, আর বিশ্বের প্রায় সব পরাশক্তি চীনের উপর তাণ্ডব চালিয়েছে। তো কাজেই এটা একটা শান্তিপ্রিয় জাতি। কিন্তু আমাদের এই দেশে আমরা অভ্যস্ত হলেও যারা তলোয়ার নিয়ে আমাদের কাছে এসেছে, কারা এসেছে? দিল্লি থেকে এসেছে অসংখ্য। যারাই দিল্লির ক্ষমতায় বসেছে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ডাজ নট ম্যাটার। তাদের প্রথম কাজ হয়েছে বাংলা আক্রমণ করো সবার আগে। এরপর পাকিস্তানিরা এসেছে, আফগানিরা এসেছে, আফগানিস্তান থেকে এসেছে। এরপর তুরস্ক থেকে এসেছে, ইরান থেকে এসেছে, ইয়ামেন থেকে এসেছে। এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে এসেছেন। তো তার সঙ্গে 800 তার সঙ্গী সাথী ছিলেন, তাদের সবার হাতে তলোয়ার ছিল। তো তিনি সিলেটে এসে ধর্মপ্রচার করেছেন, কিন্তু যখন ওখানকার রাজা গুরু গোবিন্দের সঙ্গে তার যুদ্ধ হলো, তো সেই যুদ্ধ হওয়ার পর তিনি যুদ্ধ করলেন এবং যুদ্ধে জয়লাভ করলেন। মানে আমরা এতে অভ্যস্ত যে আমাকে শুধু তসবি দিয়ে আমাকে ফু দিবেন, আমাকে মানে যাকে বলা হয় দোয়া দিবেন, আর অনেকগুলো টাকা পয়সা দিবেন, আমরা এতে অভ্যস্ত না। এমনকি আমাদের অন্যান্য যারা ধর্মপ্রচারক, যেমন আমাদের দেশের সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে এই বাংলায়, ফকির মজনু শাহ নামে একজন লোক ছিলেন, তিনি বিদ্রোহ করেছেন ধর্মের নামে। তারপরে তিতুমিরের বাঁশের কেল্লা, সেটা ওহাবি আন্দোলনের তারা সশস্ত্র যোদ্ধা ছিলেন, হাজী শরীয়তুল্লাহ, এরপরে সৈয়দ আহমেদ ব্রেভলি, আরও অনেকে। মানে এখানে আমরা আমাদের যে কালচার, আমাদের কালচার হলো লাঠি নিয়ে আসতে হবে, অস্ত্র গোলা বারুদ কামান নিয়ে আসতে হবে, তাহলে আমরা মানব। কিন্তু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যত কিছু করেন না কেন, এখানে যদি আমাদের কাছে আসেন, আমরা আপনার কাপড় চোপড় খুলে আপনাকে উলঙ্গ করে আপনাকে ছেড়ে দেব, নেংটু বাবা বানিয়ে দেব। এই হলো আমাদের হাজার বছরের কালচার। তো যখন আমি চাইতাম যে শেখ হাসিনা চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করুন, ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত করে দিন, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিস্তা প্রকল্প এটা চালু করে দিন। কিন্তু তখন আমি এখন যে লেভেলে আমি স্টাডি করছি, সেই স্টাডিটা আমার তখন ছিল না। আমি যেটা বুঝতে পারিনি, শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিল যে চীন তো এখানে অস্ত্র নিয়ে আসবে না, এখানে তাকে মিলিটারি দিয়ে প্রোটেক্ট করবে না, কিংবা আমি যদি বিপদে পড়ি তাহলে আমাকে হেলিকপ্টারে করে চীন বেজিংয়ে নিয়ে যাবেন। এখন পর্যন্ত আপনি দেখেছেন যে তারা বিশ্বের যে কোনো দেশে যে রাজনৈতিক সমর্থন যোগাচ্ছে, কোনো একজন মানুষকে রাজনৈতিকভাবে তাদের বিপদের দিনে আশ্রয় দিয়েছে। ইরান, মিশর, আফ্রিকার পুরোটা তারা নিয়ন্ত্রণ করছে। তারপর মালদ্বীপ, এরপরে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কাকে তো রাজাপাকসে থেকে শুরু করে সবাইকে, মানে তাদেরই তো লোক। এই যে মায়ানমার, দুই পক্ষেই তাদের লোক। কিন্তু কেউ বিপদে পড়েছে আর চীন তাকে ওই সময়টাতে ভিসা দিয়েছে, নিয়েছে, আশ্রয় দিয়েছে, এইরকম নজির চীন দেশের নেই। তারা সবসময় হলো বাংলাদেশের যে আমলাতন্ত্রের মতো যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের সঙ্গে তারা থাকবে। এটা হলো চীনের নীতি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এমনকি যখন খুব যুদ্ধ হয়েছে বহু বছর, যেমন খেমারুজদের যুদ্ধ হয়েছে কম্বোডিয়াতে এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়েছে সরাসরি, কিন্তু চীন এখানে অংশগ্রহণ করেনি। তাদের সঙ্গে সীমান্তে যাদের রয়েছে দেশগুলো রয়েছে, যেমন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের, পাকিস্তানের সঙ্গে ইরানের, পাকিস্তানের সঙ্গে ভারতের যে সময়টিতে হয়েছে, তারা অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করেছে। এমনকি বিপদের সময় পাকিস্তান যখন বিপদে পড়েছে তখন কিন্তু টাকা দেয়নি, অন্য সময় পর্যাপ্ত টাকা দিয়েছে। কিন্তু যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন পাকিস্তানকে তারা কোনো সহযোগিতা করেনি।
ঠিকই একই অবস্থা মালদ্বীপের ক্ষেত্রে। মূল ব্যাপার হলো যে আপনাদেরকে লজিস্টিক সাপোর্ট দেবে, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, প্রযুক্তি দিবে। ওটা দিয়ে যদি আপনি জয়লাভ করে আসতে পারেন তাহলে আপনাদেরকে আরও সহযোগিতা করবে। কিন্তু আপনাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কোনো একটা রাষ্ট্রের শত্রু হবে, এমনকি আমেরিকারও তারা শত্রু হতে রাজি নয়। তাদের এখন যে শক্তিমত্তা আছে, তারা যদি চায় যে তাইওয়ানকে তারা দখল করে নেবে ম্যাটার অফ 30 মিনিট, 30 মিনিটের মধ্যে তাইওয়ানকে তারা দখল করতে পারে, কিন্তু তারা সেটা করছে না, কোনো অবস্থায় তারা করছে না। তারা আমেরিকার সঙ্গে ঝামেলাতে জড়াবে না, যুদ্ধতে তারা জড়াবে না। তো এনিওয়ে, সেই দিক থেকে বাংলাদেশে যারা চীনের উপর নির্ভর করেছে অতীতে, যারা বুঝতে পারেননি, তারা তাদের যে রাজনীতির কবর রচনা করেছেন, আর যারা বুঝতে পেরেছেন তারা তার ধারের কাছে যাননি। এবং চীনের এই প্রলোভনে সবার আগে পড়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি এই চীনের প্রলোভনে পড়ে হোসেন শহীদ সরওয়ার্দির সঙ্গে তার যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হলো, এবং মার্কিন ব্লকের সঙ্গে তিনি যে দ্বন্দ্ব সংঘাত শুরু করে পিকিংপন্থী হওয়ার চেষ্টা করলেন, এটা তিনি প্রথম ভুল বুঝতে পারলেন যখন তিনি, যাকে বলা হয়, চীন সফরে গেলেন। এবং তিনি চীন থেকে ফিরে আসার পরে তাকে নিয়ে অনেক কথাই লিখেছেন, অনেক কথাই লিখেছেন। এর মধ্যে সম্ভবত ইমাদুল হক একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, তার একটা লেখা আমি পড়েছিলাম। তো সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা মন্তব্য করেছিলেন যে তিনি যেতে 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 ওদের দেশে মনে করা হয় যে কোনো পতিতা নেই। তো এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হলো এবং কতগুলো মেয়েদেরকে দেখানো হলো যে এরা এখানে চিকিৎসা দিচ্ছে। তো মাওলানা আব্দুল হামিদ খান চালাক মানুষ, তিনি বুঝে গেলেন যে একসময় এরা বেশ্যা ছিল, এখন এদেরকে এই বেশ্যাবৃত্তি থেকে বন্ধ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তো কাজেই একটা সমাজ যেখানে খাদ্যের নিরাপত্তা রয়েছে, কর্মের নিরাপত্তা রয়েছে, এরকম একটা সোসাইটিতে মানুষ বেশ্যা হয় কেন, উনি বুঝতে পারলেন। বুঝতে পারার পরে উনি সেই পিকিংপন্থী গ্রুপ থেকে বের হয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু তার হাতে আর সময় ছিল না, বয়সও ছিল না। তো এটা গেল ওনার সেই আত্মোপলব্ধির ঘটনা এবং ওনার পরাজয়। সর্বশেষ আপনি ধরুন পাকিস্তান 1971 সনে আমেরিকার উপর নির্ভর করেছিল, চীনের উপর নির্ভর করেছিল। কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ভারত এবং রাশিয়া রেসপন্ড করেছে, সঙ্গে সঙ্গে রেসপন্ড করেছে, ওইভাবে চীন আসলে কোনো রেসপন্ডই করেনি। সে শুধু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি স্বাধীনতার পরে, সেটা অনেক ব্যাপার। কিন্তু যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের, সেই যুদ্ধে কোনো রকম লজিস্টিক সাপোর্ট চীনের পক্ষ থেকে পায়নি, যাকে বলে পশ্চিম পাকিস্তান। ফলে তাদের পরাজয় হয়েছে। আর যদি চীন এখানে সাহায্য করতো, সব কিছু করতো, হয়তো একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। ভারত চাচ্ছিল, পাকিস্তান চাচ্ছিল যে ওয়েস্টার্ন ফ্রন্টে তারা যুদ্ধ করবে ভারতের সঙ্গে এবং সেখানে চীন তাদের সঙ্গে যোগ দেবে, সেটা হয়নি। এই গেল পাকিস্তানের পরাজয়। সর্বশেষ শেখ হাসিনা সেখানে গেলেন। শেখ হাসিনা যাওয়ার পর আমি যাওয়ার সময় নিষেধ করেছিলাম যে আপনি যায়েন নাই, ভিডিওর মাধ্যমে, চীনে গেলে আপনার পতন হবে। আবার আসার পর আমি বললাম যে আপনি গিয়েছেন ভালো কথা, কিন্তু এসে আপনি সংবাদ সম্মেলন করবেন না। এর কারণ হলো আপনি সেখানে অপমানিত হয়েছেন, পরাজিত হয়েছেন, আপনি কিছুই পান নাই। এটা আপনি লুকিয়ে রাখতে পারবেন না, আপনার ক্রোধ, ক্ষোভ। এবং তিনি এসে এই সংবাদ সম্মেলন করলেন এবং সংবাদ সম্মেলন করার পরে এই যে রাজাকারের বাচ্চা কাচ্চা বললেন, এই আগুন ছড়িয়ে পড়ল। তো শেখ হাসিনা চলে গেছেন। এখন সবাই চীনে ছুটছে, জামাতও চীনে ছুটছে, এনসিপি চীনে যাচ্ছে, বিএনপি চীনে যাচ্ছে, সেনাবাহিনী প্রধান চীনে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই চীনের যে কুফা, চীনের যে বুমেরাং অবস্থা, বা চীনের সঙ্গে আমাদের যে শনির দশা, রাজনীতির যে শনির দশা আছে, ব্যবসা বাণিজ্যে তাদের সঙ্গে আমাদের অনেক ভালো হচ্ছে, হবে, আগামীতেও হবে। কিন্তু এই রাজনীতির মেনুকরণে চীনকে বন্ধু মনে করে যারা প্রতিপক্ষকে শত্রু বানিয়ে ফেলছেন, তারা কেউ প্রয়োজন হলে চীনের সহযোগিতা পাবেন না। আর যেহেতু চীন মোটামুটি সবাইকে নিয়ে সিল সাপুর মেরে দিয়েছে, এখন রাজনীতির কোনো লোক
বাকি নেই। আর আওয়ামী লীগের সঙ্গে তো তাদের আগেই সম্পর্ক ছিল, জাতীয় পার্টির সঙ্গে তাদের সম্পর্ক ছিল। ফলে চীন রীতিমতো একেবারে চুবা তেলে যদি আপনি একটা পুরি ভাজেন, তো সেটা উল্টানো লাগে না, এমনি সেটা মানে হয়ে যায়, যাকে বলা হয় পুড়ে যায় চারদিক দিয়ে, বা ভাজি হয়ে যায়। এরকম বাংলাদেশের রাজনীতিবিদদের সবাইকে চীন রীতিমতো ভাজা ভাজা করে ফেলেছে। ফলে তাদের আর বোঝার কোনো কিছু বাকি নেই। বাকি আমরা যেটা হয়েছি সেটা হলো চীনের উপর ভরসা করে আমরা ইতিমধ্যে যে এনিমিটি তৈরি করে ফেলেছি বিভিন্ন পক্ষের সঙ্গে, যারা গিয়েছেন তারাই বিভ্রান্ত হয়ে আছেন, এবং সেই বিভ্রান্তির ফলে গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটতে যাচ্ছে, এটি শুধুমাত্র অশনির সংকেত না, এটি আলটিমেটলি ঘটে গেছে। শুধু ফলাফল প্রকাশে বাকি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।